স্বাগত, নমস্কার। দেখুন, এটা কথা হঠাৎই মনে পড়ল, আপনাদের একটু সঙ্গে শেয়ার করতে চাই। বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, একেবারে ঘোরতর বামপন্থী লোক, দারুণ সাহিত্যিক, এবং ঈশ্বর টিশ্বরে তার জীবনে কোনো ভক্তি টক্তি ছিল বলে তো কোথাও দেখা যায়নি। হয়টা কি এগুলো খুব মজাদার যে কোথাও সৃষ্টি ধর্মের সঙ্গে একটা নারীর টান থাকে। যেমন মহান পরিচালককে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ঈশ্বর মানেন? বলে সেটা তো আমার ভেতরের লোকটা বলবে, আমি কি করে মুখে বলবো। সেরকমই সুনীল গাঙ্গুলি যৌবন বয়সে তিনি একটা সুযোগ পান আমেরিকাতে যাওয়ার, এবং ওই সময়টা যারা আমেরিকাতে যেত, বা আজকেও বটে, তারা কেউ ফিরতো না, কারণ ওই রকম ধরনের আমেরিকার একটা ব্যাপার স্যাপার। আর সুনীল গাঙ্গুলি ভালো ছাত্র ছিলেন, ভালো সেখানকার যোগাযোগ ইত্যাদিও হয়েছিল। হঠাৎ কি হলো, 2 বছরের মাথায় তিনি ব্যাক করে চলে এলেন কলকাতায়। তাকে বললো কি হলো এই ব্যাপারটা। তা মজা করে তার বন্ধুবান্ধব বলেছিলেন যে তোর বাস্তু কিন্তু আমেরিকাতে থেকে তোর আমেরিকার বাস্তুটা তোর পক্ষে সুটেবল না, বলে ওইটাই হবে। ফলে আমি আবারও বলি আপনাদেরকে, ঘোরতর নাস্তিক মানুষটিও কনভিন্সড হয়েছিলেন যে না, আমেরিকার বাস্তু আমার জন্য সঠিক না, এবং কলকাতায় এসে ফের তিনি লেখালেখি শুরু করলেন, এবং টপ। কি করে হয় এগুলো কে জানে, কিন্তু এগুলোই তো হয়, এগুলো তো দেখছি। শিক্ষিত মানুষ আমার অতিথি, বিস্তর পড়াশুনো বিভিন্ন বিষয়, সেটা তার একটা নেশাও বটে। আজকের দিনে যখন সবাই ওই মোবাইল দেখে দেখে বা গুগল সার্চ করে সমস্ত কিছু বার করেন, ওনার সেটা পড়া রয়েছে, বই আছে বাড়িতে। ওনার পিতা সেগুলো কিনেছেন এবং কিনে তাকে পড়িয়েছেন যে বাস্তবিক তুমি জ্যোতিষ করো আর যাই করো, পড়াশোনাটা করো বাবা, এটা করা দরকার। যার জন্য আমি নানান রকম ফ্যাকরা সাবজেক্টে ওনাকে ডিস্টার্ব করতে থাকি। আমার ভালো লাগে ওনাকে বিরক্ত করতে। আমার মনে হয় ওনারও বোধহয় ভালো লাগে সরাসরি দেবাচার্যজির কাছে। একদম। সবাইকে নমস্কার, শুভ সকাল। স্পেশালি আমার মনে হয় আমি একজন কী বলবো লেখকের কথা পড়েছিলাম, যে বলছেন যে আমি না প্রথমে একটা বই লিখলাম। তো লেখক বলছেন আমি প্রথমে একটা বই লিখলাম এবং ভেবেছিলাম বইটা প্রায় 10,000 কপি বিক্রি হবে। হ্যাঁ, কিন্তু দেখলাম 2টো কপি বিক্রি হতে গিয়েও আমার কালঘাম ছুটে গেল। তার মধ্যে একটা কপি আমি কিনেছিলাম আর একটা কপি আমার বন্ধুরা কিনেছিল, কি লিখেছিল। সব বন্ধুরা মিলে একটা কিনেছিল, সব বন্ধুরা একটা একটা করে কিনেছিল তা নয়, সবাই মিলে একটা কিনেছিল। তো তারপর আমি বললাম নিশ্চয়ই কিছু কম দিয়েছে, আচ্ছা ঠিক আছে সেকেন্ডবার একটা অ্যাটেম্প নেওয়া যাক। তো সেকেন্ডবারে আবার অ্যাটেম্প নিলাম, নেওয়ার পরে দেখলাম সেই 2টো কপি বিক্রি হলো, 3 নম্বর কপি আর বিক্রি হয়নি। তখন আমার মনে হলো যে আমার মধ্যে জ্ঞানের কম আছে। আলটিমেটলি আমাকে এই বই লিখতে গেলে আগে বই পড়তে হবে। হ্যাঁ, তারপরে আমি 9 করে 360খানা বই পড়লাম যে বই লেখার জন্য আমার কী কী দরকার আছে। যখন আমি পড়লাম, তারপরটা যখন লিখলাম, তখন 10,000 কপির জন্য আমার বিক্রির জন্য আমাকে চিন্তা করতে হয়নি, অলরেডি 50,000 কপি বিক্রি হয়ে গেছিলো। উই বাবা। তো ডিফারেন্স হচ্ছে এটা অন্য কেউ না, এটা নাম বললে আজকে সমাজ খুব ভালো মতো তাকে চেনে, একজন মোটিভেটর, তার নাম হচ্ছে সন্দীপ মাহেশ্বরী। তো সন্দীপ মাহেশ্বরীকে যথেষ্ট ভালোভাবে লোক জানে, এবং কি বলবো গিনিস বুকেও তার রেকর্ড রয়েছে। আজ অবধি ইউটিউবে যত ভিডিও করেছে তার 1 টাকা সে কখনো নেয়নি, এবং কি বলবো মানুষের জন্য অবশ্যই করে। তো আমার মনে হয় যে প্রতিটা জিনিস জেনে করা আর কি বলবো লাগলে তুক নইলে তাক এই হিসেবে ছেড়ে দেওয়া, এই দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে। এবং আমি না, আমার মনে হচ্ছে আপনার তখন সম্ভবত জন্ম হয়নি। আমি তো বহু পুরাতন পাপী। তা একটা মজাদার কথা আমার খুব বলতে ইচ্ছা করছে। শোলে রিলিজ করলো, সারা ভারতে শোলের প্রথম সপ্তাহ খুব ঝাড় খেলো। হ্যাঁ, প্রথম 3 দিন তো বেদম ঝাড় খেলো, যে এইটা কি একটা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে এটা কি হচ্ছে। খুব শকড হলেন রমেশ সিপ্পি। আর কলকাতায় কি হলো, কলকাতাতে রিলিজ করলো এলিট তখন ওই বড় স্ক্রিন করেছে, একদম বিক্রি হয়েছে। আমি বলবো না বিক্রি হয়নি, কারণ আমি তার পাশেই আমার কলেজ ছিল। ওমা, হঠাৎ এলিট জানালো যে আমাদের আর কন্ট্রাক্ট নেই, আমরা ছেড়ে দিচ্ছি। জ্যোতি বললো আমরা নিয়ে নিচ্ছি। জ্যোতিরও 70 মিলিমিটার অ্যাডভান্টেজ রয়েছে যাহা ইয়ে থেকে। আর অদ্ভুত ব্যাপার, মানে এলিট সিনেমাটা যদি উত্তরমুখী হয়ে থাকে, জ্যোতি সিনেমাটা দক্ষিণমুখী, মানে দুটো একদম বিপরীতমুখী। ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে কি হার্ডলি আপনার ধরুন 3 মিনিট থেকে 4 মিনিট। ছবিটা এখান থেকে এখানে এলো,
এক সপ্তাহ ধরে বুকিং ফুল 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 ফুল, সে সিনেমা 4 বছর থাকলো, কি বলবেন? না একদম, এটা তো বাস্তব ব্যাপার। অবশ্যই বাস্তু থেকে বড় কিছু হতে পারে না। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের না বাস্তুকে নিয়ে যদি দেখেন যে স্পেশালি বাড়িতে অর্থনৈতিক জায়গাটা, সেভিংসটা যদি কোনো কারণে আস্তে আস্তে লোনে কনভার্ট হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে বাড়ির পশ্চিম দিকে আপনার প্রবলেম রয়েছে। বাড়ির পশ্চিম দিকে যে জায়গা থেকে অর্থের অ্যাকচুয়ালি সমাগম, যেখান থেকে সেভিংস, এই ওয়ার্ডগুলো আমাদের সাথে জড়িত, সেই জায়গাটা কোথাও না কোথাও ডিস্টার্ব হয়ে গেল। এবং বড়োভাবে আপনি যদি কোনো রকম অর্থনৈতিক প্ল্যান করেন বা কিছু করেন না, সেগুলো ভালো কিছু হবে না। এবং আমার বিশ্বাস যে আলটিমেটলি যেটুকুনি অর্থ আজকের দিনে সেভিংস আছে, সেটা একটা সময় কনভার্ট হয়ে যাবে লোনে। এটা সমস্যা। তো বাড়িতে যদি মনে হয় যে না আমার বাড়িতে সত্যি প্রবলেম আছে, অবশ্যই বাস্তুটাকে আগে দেখান। কারণ যেখানে আপনি থাকবেন সেখানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশান থেকে শুরু করে সন্তানের পড়াশোনা, এভরিথিং, হ্যাঁ, তাদের দেশ বিদেশ যাওয়া, তাদের বড় হওয়া, তাদের মধ্যে রিজিড ব্যাপারটা কতটা থাকে, সেই জায়গাটা আমার মনে হয় যে এগুলো খুব খুব কার্যকরী। মানে এই জায়গাটা থেকে বেরোনো, অনেকে বলেন যে আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটাই ব্যাপার, সন্তান কথা শোনে না, হ্যাঁ, প্রচণ্ড অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে দিনের দিন। তো কিছু তো সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। এলাকায় বাস্তুবিদ অবশ্যই ভালো কেউ না কেউ আছে। দেখুন, আমি আজ অবধি কখনো কাউকে বলিনি আমি আপনার বাস্তু ভিজিট করে দেবো বা আপনি আমাকে ডাকুন আমি করে দেবো, না আপনারা আমার কাছে আসুন। আমি শুধু একটাই কথা বলি, আমি যেগুলো বলি সেগুলোকে একটু যদি মন দিয়ে শোনেন, সেখান থেকে অনেক রাস্তা বেরোতে পারে। তো আপনার এলাকাতেও অনেক বাস্তুবিদ আছে, তাকে ডাকতে পারেন, ডেকে বাড়িতে কী কী কোথায় কোথায় সমস্যা আছে, একটা মিটার টাইপের একটা যন্ত্র থাকে, সেটা স্পেশালি লাগালে পরে আপনি দেখে যাবেন যে দেখতে পাবেন এই জায়গাগুলোতে না রেড জোন মানে আমার এই জায়গাটাতে ডিস্টার্ব আছে। সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে, তো বাস্তুর কাজ করাও যথেষ্ট সহজ হয়ে গেছে আগে থেকে। এখন যারা আগে ফিতে দিয়ে মেপে কর্নার ক্যালকুলেশন করতো, আমরা যেগুলো শিখেছি সেই জিনিসগুলো আজকে ডেটা নেই। এখন একদম যন্ত্রপাতি নিয়ে লোকে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছে এখানে এখানে প্রবলেম হচ্ছে, আপনি এই জায়গাটাকে রেকটিফাই করুন, এখানকার কালারটা চেঞ্জ করুন। আপনার বাথরুম হচ্ছে রাহস্থানে কোথাও ডিস্টার্ব আছে, দরজার সামনে থেকে একটু নীল প্রসাদ করে দিন, অথবা নীল রঙের টেপ লাগিয়ে দিন, অথবা যে প্লেটটা আছে সেই প্লেটটা নীল রঙের লাগিয়ে দিন, আপনি দেখবেন অনেক হেল্প পাবেন। তো হ্যাঁ, এবার আপনি মনে বলতে শুধু এইটুকুনি জিনিসই হবে, হ্যাঁ এইটুকুনি জিনিসই হবে যাদের আপনাকে দিয়ে অর্থ খরচা করানোর ইচ্ছে থাকবে বা যাদের আপনার কাছ থেকে অর্থ নেওয়ার ইচ্ছে থাকবে, তারা আপনাকে এত সহজ পদ্ধতিটা বলবে না। আর এটা বছরের পর বছর থাকবে, আপনার কোনো প্রবলেম নেই। বাড়ির পশ্চিম দিকটা কেন আমি বললাম, আপনি দেখুন সব থেকে বড় জায়গা হচ্ছে তিরুপতি, বিশ্বের মধ্যে সব থেকে ধনী মন্দিরগুলোর মধ্যে একটা। তার অবস্থান কোন দিকে আছে, ম্যাপ খুলে দেখতে পাবেন। আপনার কাছ থেকে তার গল্প শুনেছি যে আপনি গাড়ি ড্রাইভ করে গিয়েছিলেন, হ্যাঁ, এবং সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। একবার তো জানি, বহুবার গেছে। এবং এই আপনার তিরুপতি দর্শন বা তাদের যে সিস্টেম, আমাদের যে আধ্যাত্মিকতার ব্যাপারটা, আমাদের মন্দির বা এই ধরনের আনুষ্ঠানিক উৎসব যেগুলো হয় আমাদের হিন্দুদের বলছি, যেটা আমি জানি সেটাই তো বলবো, সেগুলো সব কিন্তু পারতপক্ষে চেষ্টা করা হয় সিস্টেম মেনে। এবং আপনি দেখবেন যে মন্দির সেটা যেখানেই হোক, এখানে হোক, বারাসাতে হোক, কিংবা তিরুপতিতে হোক, তারা কিন্তু বাস্তু মেনে করে বাবা। না, মানতে হবে। এবং আমরা উড়িষ্যার একটা মন্দির আছে, যে মন্দিরটা সম্বন্ধে সবাই জানি, সূর্য মন্দির, হ্যাঁ, যেটাকে কোনারকের মন্দির নামে সবাই জানে। তার গল্প আপনি বলেছেন এখানে। হ্যাঁ, এবং আমার মনে হয় সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে যে কোথাও একটুখানি সমস্যা তো ছিলই, যে সমস্যাটা রাজা হরিপাল হতে কোথাও না কোথাও মানে খেয়ালই করেননি। এবং মঙ্গল ঘট উপরে বসানোর জন্য মিস্ত্রি যখন বললো না এত বড় মন্দিরের মাথায় আমি মঙ্গল ঘট বসাতে পারবো না, আমাদের কারোর দ্বারা সম্ভব না, রাজার ছেলে রাজপুত্র বললেন যে আমি যাব, বড় ছেলে রাজার বললো আমি যাব, গিয়ে বসাবো, এবং উনি বসাতে গিয়ে মারা যান, পড়ে গিয়ে মারা যান। যে মন্দিরে আগে পুজো হওয়ার আগে রক্তপাত হয়ে যায়, সেই মন্দিরে কখনো পুজো হয় না। সবার আগে এটা হচ্ছে বড় জিনিস। তো আমার মনে হয় এই জায়গাগুলোকে মাথায় রাখবেন। তো বাকি বাড়ির যে মন্দির থাকবে সেই মন্দিরটাকে একদম আলাদা, আমাদের ঘরের মতো তো তার ঘর হবে না, তার ঘরটাও সবসময় আলাদা হবে। ভগবানের বাড়ি বলে আপনি একবার ছেড়ে দিন, দেখুন আপনি সবসময় ওখানে শান্তি পাবেন। নিজের বলে চললে পরে সেখানে শান্তি পাওয়াটাও আস্তে আস্তে মুশকিল হয়ে যাবে। তো ভগবানের নামে উৎসর্গ করে দিন, বলুন প্রভু বাকিটা তোমার হাতে, অটোমেটিক্যালি দেখবেন দুশ্চিন্তা মাথা থেকে চলে গেছে।
একটা ফোন নিয়ে নিচ্ছি দাদা। হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার স্যার। বলুন। স্যারকে নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার। স্যার, আমি আমার সম্বন্ধে জানতে চাই। খুব ভালো, আমরা এটাই চাই যে যারা নিজের সম্বন্ধে জানতে চায়, কারণ আপনি নিজে যেটা বলবেন না, আপনার মা বা বাবা বা যারাই হোক, দিদি পিসি, তারা না সঠিক বলতে পারেন না। যে লোকটা আয়নার সামনে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এই লোকটাকে এই ব্যাপার, একদম একদম। হ্যাঁ, তো সুতরাং যার সমস্যা তিনি দেবাচার্যর কাছে ফোন করবেন, এটা আমার বিনীত অনুরোধ। তার কারণ হচ্ছে তিনি মিথ্যা কথা বলবেন, মানে বললো যদি তিনি আটকানো, দেবাচার্য জি ধরে দেবেন একদম, আমার হাতে হ্যাঁ করবেন না। হ্যাঁ, হ্যাঁতে হ্যাঁ করবেন, যেটা নেগেটিভ নেগেটিভই বলবেন। বলুন, বলুন, হ্যাঁ, আপনার বলুন। এটা মেলে দিই। মেলেনি, বলুন। 19/4/1982 আমার বার্থডে। কি নাম আপনার? আমার নাম বিকাশ ঘোষ। 19/4/1982। হ্যাঁ, হ্যাঁ বিভাসবাবু বলুন। সময় হচ্ছে রাত 11টা 19 মিনিট। 11টা 19 মিনিট রাত্রিবেলা। আর জন্মস্থান হচ্ছে দমদম, কলকাতা। দমদম। সোমবার ছিল তো? হ্যাঁ সোমবার। কুম্ভ রাশি ধনু লগ্ন জানা আছে? হ্যাঁ, ধনুলগ্ন, কুম্ভ রাশি। শতভিষা নক্ষত্র, একাদশী কৃষ্ণপক্ষে জন্ম, দেবাড়িগণ। আচ্ছা, লাইফের স্টার্টিং থেকেই মোটামুটি 13 বছর বয়সের পর থেকে স্ট্রাগল শুরু হয়ে গেছে। কারণ শতভিষা নক্ষত্রে আপনি বসে রয়েছেন, এবং শুধু তাই নয়, একাদশী কৃষ্ণপক্ষে জন্ম একটু না একটু লাইফকে ফেড অবস্থাতেই রাখে, যেহেতু স্ট্রাগলটা একটু ছোটোবেলা থেকে দিতে থাকে। কেমন মানে যাই করেছেন না কেন, যাই পেয়েছেন না কেন, লড়াই ছাড়া হয়নি। আচ্ছা, দ্বিতীয় জায়গাটা হচ্ছে মঙ্গল বকরি, হয়তো বেশ কিছু জটিলতার সম্মুখীন। আর বৃহস্পতি বকরি মানে জাস্টিফাইড, মানে আপনি যে জিনিসগুলো করেছেন আপনি জানেন যে এটা আমারই হওয়া উচিত, কিন্তু মুখের কাছে এসে অনেক মানে 75% সময় হয়নি, বা 80% বাবা, সময় তার বেশিরভাগ সময় হয়নি। হ্যাঁ, পাইনি ওনার যেগুলো পাওয়া উচিত ছিল। আচ্ছা, শনি ও বকরি হচ্ছে ভাগ্য বিড়ম্বনার কারণ। আমি তো বললাম 13 বছর বয়সের পর থেকে উনি লাইফে স্ট্রাগল শুরু হয়েছে ওনার, ভুল কখনোই হতে পারে না এটা। আচ্ছা, লগ্নে কেতু। আচ্ছা, লগ্নে কেতু আছে একটা জায়গায় ভালো, অনেকে মনে করেন যে লগ্নে থাকলে কেতু পরের ধরনে বাঁধে সেতু, এরকম ব্যাপার আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত সেরকম খুব একটা দেখিনি। কারণ লগ্নে কেতু থাকলে একটু স্ট্রাগলটা করতে করতেই যায়। যদি আপনার ক্ষেত্রে এই কথাটা সত্যি হয় তাহলে অবশ্যই সত্যি হোক, সেতু বাঁধুন। এবং বাকি হচ্ছে যে চন্দ্র শনির ঘরে বসে রয়েছে, মাঝে মধ্যেই না হওয়ার জন্য ডিপ্রেশনে পৌঁছে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে রয়েছে, হচ্ছে না, হবে না, আমার দ্বারা সম্ভব না, এই নেগেটিভিটিটা আপনার মধ্যে খুব চলে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, তৃতীয়, ফোর্থ, ফিফথ হাউসে রবি বুধ। আচ্ছা, বুধ বা পায়ে আপনার দেখবেন অস্থি সংলগ্ন সমস্যা আসবে। হ্যাঁ, বাবাই আমার অলরেডি হাঁটুতে চোট লেগে গেছে। একদম, এই চোট লেগে গেছে। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আপনি শুধু মেলান আমার কথাগুলো। আচ্ছা, রবি মঙ্গল বংশের সুগার আছে, এটা বাদ দিন। আচ্ছা, পঞ্চম গেলে ষষ্ঠ, সপ্তম, 4, আচ্ছা, আচ্ছা, সপ্তম ঘরে আপনার রাহু রয়েছে বুধের সাথে। শুধু তাই নয়, সপ্তম ঘরে রাহু থাকলে আমরা ব্যবসা করতে গেলে বা বৈবাহিক জীবনে দুটো জায়গাতে তার স্যাটিসফ্যাকশনের প্রভাবটা খুব কমিয়ে দেয়। মানে যেরকম ভাবি আমরা ঠিক তার উল্টো, বা অত পরিমাণ জায়গায় না পৌঁছাতে পারার জন্য একটা দুঃখ লাইফে থাকতেই থাকে। আচ্ছা, মঙ্গল বসে রয়েছে বুধের ঘরে, এবং মঙ্গল এবং শনি, যে কারণে দেখবেন ওই কী বলবো, বংশ পরম্পরায় শরীর কী বলে না, কিছু ঝামেলা আপনার লাইফে আসা উচিত, যে কারণে আপনার দেখবেন বাবার তরফে কাকা যেটা পিসি, এদের সাথে কোথাও একটু সম্পর্কের দূরত্ব বা একটা অবসাদ ঘটার জায়গা থাকবে। শুধুমাত্র সম্পত্তি ঘটার কারণে হওয়ার জায়গাটা বেশি, তাছাড়া এমনি রিলেটিভসদের থেকে দূরত্ব একটু তৈরি হয়েই থাকবে জন্মছক অনুযায়ী। বাকি যদি বলেন বৃহস্পতি যেখানে বসে রয়েছে, কিছু না কিছু পজিটিভ জায়গা দেওয়া হয়েছে, কিন্তু 3টে গ্রহ মেন যদি বকরি হয়ে যায় না, লাইফে ভালো পাওয়ার জায়গাটা একটু না একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করে। এবারে বলুন আপনি কি জানেন। এবার বলুন। হ্যাঁ, না আপনি মোটামুটি ঠিকই বলেছেন। আর আমার আসলে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ, আমি অনেকদিন চাকরিও করেছি, কিন্তু এখন মুহূর্তে আমার চাকরি নেই। একদম। না, আপনি তো স্ট্রাগল করেছেন, সেটা তো বাস্তব। হ্যাঁ, আপনি কোথায় চাকরি কোথায় করেছেন? আমি গুজরাটে। গুজরাটে।
এখন চাকরি মানে এখন কলকাতায় বসে আছেন, কলকাতায় চাকরি খুঁজছেন বা পশ্চিমবঙ্গে চাকরি খুঁজছেন, এই তো? কলকাতা বুঝে আছে চাকরি খুঁজছি। না, সপ্তমের আগে আমি আপনাকে তো বললাম, আপনার ব্যবসার জায়গায় হোক, চাকরির জায়গায় হোক, আপনার স্যাটিসফ্যাকশন থাকতে বাধ্য। 80% আপনি 75% থেকে 80% তো আমি ফার্স্টেই বলেছি। হ্যাঁ, আপনি তো বলেই দিলেন। দ্বিতীয় ব্যাপারটা দেবাচার্যজি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, কারণ আপনি শিক্ষিত মানুষ, আউট অফ দ্য ট্র্যাক। সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা ব্যাপার যে পশ্চিমবঙ্গে যদি 100টা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বেরোয়, তার মধ্যে 2জন হয়তো পশ্চিমবঙ্গে চান্স পাবে, কারণ পশ্চিমবঙ্গে কেমিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই। যেটা দরকার হচ্ছে গুজরাটে বা ওই মথুরা টথুরা ইত্যাদি জায়গায়, বা মহারাষ্ট্রেও বটে। একদম। হ্যাঁ, এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়াও একটা ঝামেলা, যে এটা পড়লাম বটে কিন্তু শহরে আমার চাকরি নেই। সেই দিক থেকে কি ওনার কোনো সুযোগ আছে? ডিপ্রেশনটা তো এমনি এমনি ওনার ওই লাইফে জন্য হয়েছে। আসেনি। একদম। হ্যাঁ, কি বলছেন? না, আপনি ঠিকই বলেছেন স্যার, একদম ঠিক কথা। আপনি এইখানে আমাদের কোনো চাকরি নেই ওয়েস্ট বেঙ্গল। একদমই। প্রোডাক্টিভিটি নেই তো চাকরি থাকবে কি করে? কি আশ্চর্য, ওষুধের দোকানে তাহলে চাকরি করতে হয়, হ্যাঁ, আর তো কিছু নেই। দেখুন এই টাইমটাও আপনার পক্ষে যে খুব বেশি মানে কি বলবো শুভকর আমি এটা বলবো না, বা আশা রাখতে পারবেন এই টাইমটার মধ্যে খুব ভালো হুট করে চাকরি হয়ে যাবে তা নয়। আগামী 2-3 মাস আপনাকে একটু হলেও কিন্তু টেনশন দেবে, টেনশনটাকে সহ্য করুন, বাকি কিছু না, তারপরে দেখবেন আবার ঠিক হয়ে গেছে। আর চেষ্টা করবে চাকরির জন্য? এই মুহূর্তে করলেও যে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন আমার মনে হয় না। আপনার বাড়ি দমদমে, দমদমে বহু জ্যোতিষী আছে। হ্যাঁ, দমদমে জ্যোতিষী? হ্যাঁ, বহু জ্যোতিষী আছে, জ্যোতিষী বসে। তো সেখানে বসলেও কারোর কাছ থেকে গিয়ে একটু অ্যাটলিস্ট সুপরামর্শ দিন দাদা, তাহলেই হয়েছে। গিয়ে যে আমার এই যে 3টে গ্রহ নিয়ে আমি আলোচনা করলাম, স্পেশালি যারা আপনাকে লাইফে এগোতে দিত, আপনি লাইফে এত দৌড়াদৌড়ি করে আমি যদি আপনাকে বলি আপনি লাইফে জাস্ট 33% পেয়েছেন, তারপর 34% আপনি পাননি, আমি জানি আমি সত্যি কথা বলছি। ঠিকই বলেছেন। হ্যাঁ, তাহলে আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি গুজরাটে থাকলেন, এতদিন এত কিছু করলেন, করার পরে তো লাইফ নিয়ে আপনার অবশ্যই সেভিংস নিয়ে বা এসেট্রা যা যা আছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত ছিল। সেখানে বাকি যে 67% আছে সেটা কোথায় যাবে? সেটা এখনো মিসিং আপনার লাইফে। কারণ আপনার এই যে বৃহস্পতি, মঙ্গল, এগুলা যদি কোনো কারণে একটু ডিস্টার্ব হয়ে যায় না, অহেতুক জটিলতা চলে আসে না। একটু কারোর সাথে দাদা পরামর্শ করুন, আপনার এলাকাতে বহু জ্যোতিষী আছে। আমি যেটা দেখেছি, আমি যেটা বলতে পারি যে দেবাচার্যজি চট করে কাউকে খুব নেগেটিভ কথা বলে না, মানে বলেই না, চট করে ফট করে না, বলেই না। সেখানে আপনার সম্বন্ধে, আপনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারে ভাই, হ্যাঁ, একদম। তার সম্বন্ধে নেতিবাচক কথা বলছেন, মানে সত্যি কথাই। হ্যাঁ, কোনো সময় বলেন না। এখানে দেখবেন বহু মহিলা আমার তাহলে কি হবে, কিচ্ছু হবে না, সব ঠিক আছে বলে কাটান। কিন্তু আপনার ক্ষেত্রে গিয়ে কেন আটকালেন আজকে আমি জানি না। ইটস এক্সেপশনাল ম্যাটার। আপনি পারলে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, কেমন? ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। খুব ভালো। মানে আমাদের এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে, আমার প্রিয় দর্শকদেরকে আমি বলবো, সেটা হচ্ছে দেখুন, ফালতু বাজে বকে তো লাভ নেই যে আপনাকে জুজুর ভয় দেখালাম, এই হবে ওই হবে সেই হবে করে আপনি আলটিমেটলি বুঝলেন যে তো চমকানো কথা বলছে। তারপরে আপনি একজন জ্যোতিষের কাছে গেলেন, তিনি বললেন যে আরে বাপরে বাপ, ভয়ঙ্কর হয়ে রয়েছে। এই ব্যাপারটা একেবারেই দেবাচার্যের মধ্যে নেই, মানে ও ধার কাছ দিয়ে যাবেন না। সে আমি তো ডিফারেন্টে তার সারথি, ফলে আমাকেই ফোন ধরতে হচ্ছে, এবং ফোন মানে ওর পাত্তাই দেন না। আপনি তো জ্যোতিষ ব্যবসাটাই তুলে দেবেন দেখছি, এরকম আমি বলেছি। তো উনি বলছেন যে কেন ফালতু আমি একটা লোককে চমকাতে যাব, ধমকাতে যাব বা ভয় দেখাতে যাব। তিনি আজকে যখন বলছেন এই ভদ্রলোককে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে, যে ভাই আমি ভালো পাচ্ছি না, আপনার 80% ড্যামেজ হয়ে রয়েছে, উনি এমনটা বলতে পারতেন। ধরুন কোনো জ্যোতিষী বললেন যে আপনার মধ্যে যা যা আপনি এক্সপেকটেশন করেছেন তা পাননি। আরে বিশ্বের কেউ, সবাই তাই, বিশেষ মানে লিওনেল মেসি যে এসে ঘুরে গেল, তাকে যদি জিজ্ঞেস করে যে তুমি যা যা চেয়েছো পেয়েছো, বলবেন না পাইনি। মানে সব পাওয়ার পরেও তিনি বলবেন যে আমার এখনো মারাদোনার মতন 15 জনকে কাটিয়ে গোলটা করা হয়নি, বলতে পারে। তো সুতরাং এটা খুব কমন ডায়ালগ ফ্রম ডিফারেন্ট অ্যাস্ট্রোলজার। উনি তার ধার কাছ দিয়ে উনি বললেন যে 80% ড্যামেজ, বলে না চিকিৎসকরা, চমৎকার বলেছেন। চলুন আমাদের আলোচনা আমরা আবার আমি যাকে খুব মানি তার কথা অনুযায়ী যদি আপনি জানেন না, যে এই ধমকানো চমকানো যে কথাটা বললেন, যে ভয় দেখানো, আলটিমেটলি শ্রীকৃষ্ণের একটাই কথা, কাউকে যদি আপনি দুঃখ দেন
দুঃখ দেওয়ার পরে আপনি যদি আমার কাছে সুখ চান, তাহলে আপনি জানবেন সেটা আমি কখনোই আপনাকে দেবো দেবো না। না, নাম্বার ওয়ান। আর কাউকে যদি আপনি কিঞ্চিত মাত্র ভুল করেও আনন্দ দিয়ে দিয়েছেন, সুখ দিয়ে দিয়েছেন, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে আমার কাছে চাইতে হবে না, আমি অটোমেটিক্যালি আপনার লাইফে আপনি মানুষের জন্য প্রচুর করেন, আমি কথার কথা বলছি, আপনার আত্মীয় স্বজন বাদ দিয়েও প্রচুর করেন। হ্যাঁ, কোভিডের টাইমের গল্প আমার মনে আছে। কিন্তু এই যে এত দৌড়ঝাঁপ করছেন, এত চেম্বার করা, এই করা, এত রকম জায়গায় যাচ্ছেন, সেখানে কালী মন্দিরে যাচ্ছেন, আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, আপনার এনার্জিটা কিন্তু থাকে। আমি দেখি যে আপনি খুব জানে নেতিয়ে পড়লেন, আর পাচ্ছি না, ভাল লাগছে না, এক গ্লাস জল আর আমি একটু ঘুমাই, এই ব্যাপারটা আপনার মধ্যে পাইনি। মানে সবসময় চনমন করছে। না, অ্যাকচুয়ালি ভারতবর্ষটা তো আমার, তো আমি যদি হ্যাঁ, তাকে definitely. তাকে যদি চিনতে না পারলাম ঠিক করে, হ্যাঁ। তাহলে পরে লাভটা কোথায় থাকবে? আলটিমেটলি জন্ম দিলাম, মরে গেলাম, বেকার। হ্যাঁ। ওই শুধু ইনকাম করে গেলাম, এগুলো বেকার। আমার মনে হয় যে লাইফে কিছু কিছু স্টেজ থাকা দরকার, যে স্টেজগুলোতে এগুলো দরকার আছে। আপনি যে বিভিন্ন মন্দিরে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, এই ধরুন সামনে একটা অমাবস্যা আছে, যে যাই হোক, হ্যাঁ, পরশুদিনই আপনাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ তার আগের দিনে আপনি কেটে পড়বেন। হ্যাঁ, আগামীকাল রাত্রে বেরিয়ে যাবো। এই দেখো, এই তো বলেছি। আরে এগুলোর ফর্মুলাতে ফেলা আছে, এগুলোর জন্য আলাদা রাবার স্ট্যাম্প বানাতে হবে না, ওটা বানানো রয়েছে। কালকে সন্ধ্যাবেলা কি করছেন? আমি কালকে রাত্রিবেলা ফোন যদি মারি, প্রসুনদা, এরম ভাবে বল, প্রসুনদা যজ্ঞের মধ্যে রয়েছি দাদা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই 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 হবে, মানে আমার মানে ওনার থড় মুখস্থ। এগুলো না এক একটা অভিজ্ঞতা। ধরুন একই তারাপীঠে উনি প্রত্যেকটা অমাবস্যায় যাচ্ছেন, কেন যাচ্ছেন ভাই? একই তো জিনিস দেখবেন, একই যজ্ঞের মন্ত্র উচ্চারিত হবে। সব থেকে বড় কথা, তারাপীঠে তো অনেকেই জানে, আমি কাউকে ছোট করছি না। আমার জায়গাটাতে লাস্ট 15 ইয়ার্সের ওপর হয়ে গেল একই জায়গাতে বসে আমি আমার কাজ করি। আপনি দেখান আমাকে একটা ব্যক্তিকে দেখান যে ওখানে গিয়ে তারাপীঠের জমিতে একই জায়গাতে বসে 15 বছর নিজের কাজ করছে নাকি, কাস্টমার মানে নিজের ক্লায়েন্টদের জন্য। ঠিক। এবং এটা এটা আমি খুব ভাবনা চিন্তা করে বলছি যে উনি যে নিয়মিত যান, তার নতুন আর কি পাওয়ার আছে। উনি একটা ভালো উত্তর দিয়েছিলেন যে আমরা সকালবেলা উঠি, দাঁত মাজি, বাথরুমে যাই, এটা যেমন একটা দৈনন্দিন রুটিন, নতুন তো কিছু না। আপনার দাঁতটা তো আগের দিনের থেকে বেশি ঝকঝকে হবে না রে বাবা, যতই আপনি পেস্ট লাগান না কেন, একই রকম। এটা আমাদের অভ্যাসের মধ্যে রাখতে হবে। আমাদের ঈশ্বর ভক্তি বা ভগবানকে ডাকাটা আমাদের একটা অভ্যাস, প্রত্যেক দিনই তো বলছেন রে বাবা। তো সেই জায়গাটা থেকে এবার নাকি তার কাছে বেদম ভিড় হয়েছে, শুনলাম যা প্রচুর মানুষ তারা পুজো ইত্যাদি দিতে চাইছেন। আমি জানি না তার আরও সময় হবে কিনা এখনো। এই তারাপীঠের এই পৌষকালই তো খুব মানে বলে না, একদম। আপনি দেখবেন আমি প্রতিটা অমাবস্যা নিয়ে কম বেশি বলি, এবারে অমাবস্যাটা নিয়ে খুব কম বলেছি, কারণ আগের ডেট থেকে বকুল অমাবস্যার বুকিং চলছিল, তো সেও তো আলাদা করে বলে বা প্রচার করে, তো সেটা কোনো ইয়ে থাকবে না। তবে যতটা পেরেছি, যারা জানতে পেরেছি যে ওভার ফোনে, তাদেরকে বলে দিয়েছি কি কি করতে হবে, এবং স্পেশালি একটা পিডিএফ বানানোই থাকে প্রতিটা অমাবস্যা নিয়ে, যে এই রিচুয়ালসগুলোর মধ্যে থাকলে পরে বেটার ফল পাওয়া যেতে পারে। তো সেইটুকুনি মানে প্রত্যেকটা মানুষকেই মনে হয় যে করা উচিত, যারা যারা ভগবানে বিশ্বাসী তাদের জন্য। এবং ম্যাক্সিমামই ভগবানের বিশ্বাসী, ও বললে তো লাভ নেই। ম্যাক্সিমাম প্রত্যেকেই বিশ্বাসী। হ্যাঁ, প্রত্যেকে ওপর বিশ্বাসী। থেকে আমরা দেখাই যে আমরা খুব কঠিন নাস্তিকতাবাদও এক ধরনের নাস্তিকতাবাদ। হ্যাঁ, একদম বাস্তব। তো এটাই হচ্ছে জিনিস। এবং বহু এক্সপেরিমেন্ট করার পরে দেখেছি যে কোনো ব্যক্তি ভগবানে অবিশ্বাসী নেই, বা তার মানে সেই ক্ষমতা নেই বলার মতো যে আমি বিশ্বাসী নই। এইটা হচ্ছে মেন ব্যাপার। কাজেই তিনি আগামীকাল যাচ্ছেন, এইটুকু তো বাস্তব। এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি কি করলেন এবার তার ছবিটি পর্যন্ত তুলে নিয়ে আসেন। তার ছবিটি পর্যন্ত তুলে তার ক্লায়েন্ট বলুন, আমাদের প্রত্যেককে বলুন, আমাদেরকে দেন যে এই 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 এইভাবে করলাম। অনেক সিস্টেম, অনেক অনেক কঠিন ব্যাপার, সেই কঠিনের মধ্যে দিয়ে কাঠিন্যের সঙ্গে তিনি যতটা এগিয়ে যাবেন আমাদের সমাজের পক্ষে ততটা উপকার। এইটুকু বলতে পারি। আগামীকাল দেখা হবে সকাল 10:30। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। নমস্কার।